36,000 টাকার একটা ফোনে স্টেরিও স্পিকার নাই, এটা কোনো কথা? দূর, রিভিউ করব না। আসসালামু আলাইকুম টেকি পার্কবাসী। ওয়ানপ্লাস কিন্তু আবারও বাজেট প্রিমিয়াম সেগমেন্টে নতুন একটা বাজিমাত ফোন নিয়ে আসছে, যার নাম ওয়ানপ্লাস নট C5। সি মানে কোর এডিশন, কিন্তু এবার স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে এটা যেন ওয়ানপ্লাসের কাট কপি ফুল এক্সট্রা এডিশন। 7100 mAh এর ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি 8350 অ্যাপেক চিপসেট সবই পাচ্ছেন একসাথে। তবে স্পেক দেখেই ধরা খেয়ে যায়েন না, আসল রহস্য এখনো জানা বাকি। তাই দেখে নেওয়া যাক এই ফোনটা শুধু স্পেক শিটেই হেভিওয়েট নাকি ইউজার এক্সপিরিয়েন্সেও সত্যিকারের ভরসা। আর ফোনটা কাদের জন্য ভালো হবে সেসব নিয়ে কথা বলবো আমি সাব্বির হোসেন, আপনারা দেখছেন টেকি পার্ক। ডিজাইনের কথা যদি বলি, নট সিরিজ বরাবরই মিনিমাল ডিজাইনে বিশ্বাসী, আর এই C5টাও তার ব্যতিক্রম না। এতে কোনো অতিরিক্ত কিছু নেই, লাইট, ম্যাট্রিক্স অথবা কালার চেঞ্জিং ব্যাগের মতো কোনো এক্সপেরিমেন্ট করা হয়নি। ডিজাইনটা বেশ প্লেন আর ক্লাসি, পেছনে সিম্পল ম্যাট ফিনিশ, আর ক্যামেরা আইল্যান্ডটা বেশ শার্প হলেও হাতে নিলে বেশ প্রিমিয়াম লাগে। 8.2 মিলিমিটার থিকনেস আর 199 গ্রাম ওজনের এই ফোনটা হাতে নেওয়ার পরই যেটা প্রথম চোখে পড়ে সেটা হলো এর ব্যালেন্সড ফিল। বেশি ভারী না, আবার একদম হালকাও না। ও ওয়েট, এটা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা হলো মার্বেল মিস্ট আর একটা হলো ব্ল্যাক ইনফিনিটি। দুইটারই লুকে একটা আলাদা ভাব আছে। আমাদের কাছে রয়েছে ব্ল্যাক ইনফিনিটি কালারটা। এখানে মার্বেল ফিনিশের কথা বলতে গেলে লাস্ট ইয়ারের নট C4 ও মার্বেল ফিনিশের সাথে এসেছিল। তাছাড়া এখানে IP65 এর রেটিংটা পাচ্ছেন, যদিও IP68টা থাকলে আরো ভালো হতো। ফোনটাতে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক সহ আয়ার ব্লাস্টার। তবে ড্রব্যাক হচ্ছে 36,000 টাকার একটা ফোনে স্টেরিও স্পিকার নাই, এটা কোনো কথা? দূর, রিভিউ করব না। যাই হোক, সিম ট্রেতে দুইটা ন্যানো সিমই ব্যবহার করা যাবে। এখানে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের কোনো সুযোগ নেই। ফোনটা আপনারা 8/256 GB ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার দাম এখন অফিসিয়াল মার্কেটে প্রায় 35,999 টাকা। তবে কিছুটা ডিসকাউন্ট সহ পারচেস করতে চলে যেতে পারেন SMS গ্যাজেটে। বসুন্ধরা ও যমুনা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় তাদের আউটলেট পেয়ে যাবেন। ডিসক্রিপশনে ডিটেলস দেয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারেন। অফিসিয়াল ফোন হিসাবে এখানে যে প্রসেসরটা দেয়া হয়েছে সেটা আমার কাছে অনেকটাই জাস্টিফাইড মনে হয়েছে। এই ফোনে রয়েছে ডাইমেনসিটি 8350 অ্যাপেক্স 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। এই এসওটিটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল। তবে রিয়েল লাইফে এটা কেমন পারফরমেন্স করে বা স্টেবিলিটি ধরে রাখে সেটাই আমরা টেস্ট করে দেখব। এছাড়া বলে রাখি, এখানে 8GB LPDDR5X টাইপের র্যাম আর 256GB UFS 3.1 টাইপের স্টোরেজ পাচ্ছেন। বেঞ্চমার্কে ফোনটা বেশ ভালো পারফরমেন্স করেছে। আন্তততে আমি 13,69,971 স্কোর পেয়েছি। গিগবেঞ্চে সিঙ্গেল করে 1329 আর মাল্টি করে পেয়েছি 4001। এছাড়া UFS 3.1 টাইপের স্টোরেজ থেকে স্কোর পেয়েছি 1,47,799। এখানে কিন্তু বেঞ্চমার্কে ওয়ানপ্লাস বেশ ভালোই আপগ্রেড করতে পেরেছে লাস্ট ইয়ারের তুলনায়। তবে বেঞ্চমার্কটা সাইডে রেখে যখন ফোনটার স্টেবিলিটি টেস্ট করার জন্য 3D মার্ক ওয়াইল্ড লাইফ ও CPU থ্রটলিং টেস্ট দেই, তখন কিন্তু এটা থেকে স্টেবিলিটি খুবই কম পেয়েছি। আর টেম্পারেচারটাও অনেক বেশি ছিল, 47 ডিগ্রি পর্যন্ত হিট হয়েছিল এই ফোনটা। স্ট্রেস টেস্টের সমস্যা দেখা গেলেও অ্যাকচুয়াল গেমিং এর সময় ফোনটা আমাকে বেশ সারপ্রাইজ করেছে। এখানে হাতে ধরে সামান্য হিট ফিল হলেও এক্সেসিভ হিটিং এর কোনো ইস্যু ছিল না। পাবজিতে 90 FPS পর্যন্ত সাপোর্ট করে। এখানে প্রো গেমার মোড অন করে গেম খেলার সময় এভারেজে 88 FPS পাচ্ছিলাম। আর গেম প্লেও আমার কাছে এই টাইমে অনেকটাই স্মুথ লেগেছে। তবে লং টাইমে যত গেম খেলছিলাম মাঝে মাঝে ইন্টেন্স মোমেন্টে সামান্য ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাচ্ছিলাম, যেটা নরমালি হালকা পাতলা দেখাই যায়। আরো হেভি গেম টেস্ট করার জন্য আমরা এখানে জেনসিন ইম্প্যাক্ট গেমটাও খেলে দেখেছি, যেখানে ম্যাক্স 60 FPS সাপোর্ট করে। তবে কিছুক্ষণ গেম খেলার পর অটোমেটিক 45 FPS এ শিফট হয়ে যায়। এটা কেন হচ্ছে ঠিক বলতে পারতেছি না, তবে গেম প্লে এখানে যথেষ্ট ভালো ছিল। গ্রাফিক্স লো সেটিংসে থাকলেও দেখতে অনেক সুন্দর লাগছিল। তাছাড়া ল্যাগ বা ফ্রেম ড্রপের পরিমাণও ছিল অনেক কম। এটাতে এভারেজে 43 FPS পেয়েছি। ই ফুটবল গেমটাও ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এই ফোনটা। এখানেও 60 FPS এ গেম খেলা যায়। স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে গেম খেলে এভারেজ FPS পেয়েছি 59। হাই গ্রাফিক্সে সামান্য ল্যাগের পরিমাণ বাড়তে পারে, তবে আপাতত অনেকটাই স্মুথলি গেমগুলো খেলতে পেরেছি, তেমন কোনো সমস্যা হয়নি। ফ্রি ফায়ারের হাইয়েস্ট 90 FPS এর গেম প্লেতে এভারেজে 88 FPS ধরে রাখে। এখানে ফ্রি ফায়ার আরামসে লং টাইমে খেলা যাবে, কোনো প্যারা হবে না। নর্মাল ইউজেসেও আমি কোনো প্রবলেম ফেস করিনি, সেটা হোক ক্যামেরা ইউজ করা, ভিডিও কল করা বা রিলস দেখা, যেটাই হোক না কেন এই ফোনটা সবসময় ছিল রেসপন্সিভ। তবে গেম থেকে এক্সিট করার সময় একটু স্টার্টার করতো। আর র্যাম ম্যানেজমেন্টও খুব একটা ভালো ছিল না, কারণ অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে র্যান্ডমলি ক্লোজ হয়ে যেত। ওয়ানপ্লাস নট C5 মূলত অ্যান্ড্রয়েড 15 এর উপর বেস করে তৈরি, আর সফটওয়্যার হিসেবে আছে এখানে অক্সিজেন OS 15।
OnePlus এখন 4 বছরের ওএস আপডেট ও 6 বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রমিস করেছে। সফটওয়্যার এক্সপিরিয়েন্সও বেশ ক্লিন, এখানে অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশনটাও বেশ স্মুথ। এছাড়া এবারে ডিফল্ট ডায়ালার হলো OnePlus এর নিজস্ব ডায়ালার, যার কারণে আপনি রিমাইন্ডার ছাড়া কল রেকর্ডিং করতে পারবেন। এআই ফিচারের মধ্যে এআই সার্চটাও রয়েছে, এছাড়া আরো কিছু রিনাউন্ড এআই ফিচার পেয়ে যাবেন। OnePlus Nord CE5 এর ডিসপ্লেটা কিন্তু আগের থেকে সামান্য বড় করেছে, তবে এই ডিসপ্লে নিয়েই কিন্তু আমরা সবচেয়ে বেশি কনসার্ন থাকি, কেননা OnePlus ডিসপ্লে মানে গ্রিন লাইন বাসের মালিক হয়ে যাওয়া। তবে এখন কিন্তু OnePlus তাদের ডিসপ্লেতে লাইফ টাইম ওয়ারেন্টি দিবে, তাই অ্যাটলিস্ট গ্রিন লাইনের প্যারা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যেতে পারে। তবে এই ওয়ারেন্টিটা পেতে যে সময়টা বা হ্যাসেলটা পোহাতে হবে সেটা নিয়েও কিন্তু একটা কোয়েশ্চেন থেকেই যায়। যাই হোক, এখানে 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জ ফ্লুইড অ্যামোলেড প্যানেল দিয়েছে OnePlus, আর এই 120 হার্জ রিফ্রেশ রেটটা ইউএফএ টেস্টেও অ্যাকুরেট ভাবে ধরে রাখতে পারে। এর বেজেলগুলো বেশ থিন আর এটা আগের থেকে বেশি ব্রাইট, যাতে 1300 নিটস HBM ব্রাইটনেস ও 1430 নিটস পিক ব্রাইটনেস থাকায় ব্রাইটনেস জনিত কোনো হ্যাসেল পোহাতে হবে না আপনাদের। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেটা ডিম মনে হয়নি। অ্যাকোয়াটাচ ডিসপ্লে থাকার কারণে ভেজা হাতেও এটা ইউজ করা যায়, আর অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এখানে খুব ফাস্ট কাজ করে। তবে সিমলেস এওডি ফিচারটা বাদ দেওয়া হয়েছে এখানে, আর ডিসপ্লে প্রোটেকশনের ব্যাপারেও কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। কিন্তু শোনা যাচ্ছে মোহস লেভেল 5 হার্ডনেস টাইপের প্রোটেকশন আছে, তবে এটা কতটুকু কাজে ঠিক বলা যাচ্ছে না। তাই যারা এই ফোনটা কিনতে চান তাদের অবশ্যই ভালো কোয়ালিটির স্ক্রিন প্রোটেক্টর ইউজ করা উচিত। ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এগুলোতে প্রপার HDR সাপোর্ট রয়েছে, আর ভিডিওগুলো ভালোভাবেই চলে। এখানে ইউটিউবে 4K 60 FPS HDR ভিডিও প্লে করার সময় কোনো ল্যাগি ফিল করিনি, স্মুথলি রান করতে পারছিল। ডিসপ্লের কালারগুলোও অ্যাকুরেট, সেই সাথে ডিপ ব্ল্যাক ও ভিউইং অ্যাঙ্গেলগুলোও অনেকটা শার্প লেগেছে। তবে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে খুব একটা ভালো বলা যাচ্ছে না এর বটমে থাকা সিঙ্গেল স্পিকারের কারণে, যা লাস্ট ইয়ারের স্টেরিও স্পিকারের তুলনায় অনেকটা ইনফেরিয়র। যদিও এটা নর্মাল ইউজের জন্য যথেষ্ট লাউড, 300% পর্যন্ত ভলিউম প্রোভাইড করতে পারে, আর 100% ভলিউমে ডিস্টরশন দেয় না, তবুও সাউন্ড কোয়ালিটি আমার এক্সপেকটেশন অনুযায়ী নয়। ওভারঅল স্পিকার বাদে এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, যথেষ্ট ভালোই বলতে হয়। OnePlus Nord CE5 এ রয়েছে 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের সনি LYT 600 মেইন ক্যামেরা, যা লাস্ট ইয়ারের মডেলের মতোই। এছাড়াও আছে 8 মেগাপিক্সেল ওমনিভিশন আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটা 16 মেগাপিক্সেল সেলফি শুটার। মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর ডিটেলস যথেষ্ট ভালো ছিল, জুম করলেও খুব বেশি ডিটেলস লস হয় না। ডাইনামিক রেঞ্জও বেশ ভালো, সেই সাথে এক্সপোজারটাও ডিসেন্ট। মোটামুটি সব কন্ডিশনেই ভালোভাবে এক্সপোজারটা হ্যান্ডেল করতে পারে, তবে 2x এর এক্সপোজারটা একটু সমস্যা করে। 1x এর কালার টোন কিছুটা বুস্টেড, সেই সাথে মাঝে মাঝে কিছু ছবিকে বেশি ওভার স্যাচুরেটেড করে ফেলে। এখানে হোয়াইট ব্যালেন্স ও কালার টোনটা আরেকটু ন্যাচারাল হলে ভালো হতো। আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে আবার কালার টোনটা ভালো লেগেছে। জুম করলে ডিটেলস কম মনে হতে পারে, তবে 8 মেগাপিক্সেল বিবেচনায় ডিসেন্ট। এখানে এক্সপোজার ব্যালেন্সটাও যথেষ্ট ভালো ছিল। পোর্ট্রেটের ছবিগুলোকে ভালো লাগবে আশা করছি, বিশেষ করে এর ব্যাকগ্রাউন্ড বোকেগুলো। তাছাড়া এজগুলো বেশ অ্যাকুরেট ভাবে ডিটেক্ট করতে পারছিল। কালার টোনটা অনেক সময় ন্যাচারাল লেগেছে, তবে কিছু ছবিতে আবার বেশি কালারফুল করে ফেলেছে। ডিটেলস মোটামুটি চলনসই, যদিও 2x এ জুম করলে কিছুটা স্মুদিং বোঝা যায়। এছাড়া ওভারঅল পোর্ট্রেটগুলো ডিসেন্ট। নাইট মোডের ছবিগুলোতে নয়েজের পরিমাণ কম থাকায় দেখতে ভালো লাগে, সেই সাথে ডিটেলসটাও মোটামুটি ভালোভাবেই ধরে রাখার চেষ্টা করে। কন্ট্রাস্টি ইমেজগুলো যথেষ্ট ভালোই বলবো। সেলফির ইমেজগুলো সুন্দর, তবে এখানে আমার কাছে কিছুটা শার্পনেস বেশি লেগেছে। জুম করলে সামান্য সফটেনিং লক্ষ্য করবেন, তবে ওভারঅল খারাপ বলা যাচ্ছে না, ডিসেন্ট বলা যায়। ভিডিওর ক্ষেত্রে শুধুমাত্র মেইন ক্যামেরা 4K 60 তে ভিডিও রেকর্ড করতে পারে, তবে সেলফি ক্যামেরা শুধুমাত্র 1080p 60 তে লিমিটেড। 1080p হলেও সেলফির ফুটেজগুলো কিন্তু বেটার ডিটেলস প্রোভাইড করতে পেরেছে, এমনকি এক্সপোজার ব্যালেন্স আর কালার এগুলো প্রমিজিং ছিল। এখানে মেইন ক্যামেরার ভিডিও কোয়ালিটি নিয়েও খুব বেশি কমপ্লেন নেই, এখানেও ডিটেলসটা ভালোভাবেই ধরে রাখতে পারছিল। ওয়াইস থাকা স্টেবিলিটিটাও বেশ ভালো, ভিডিওগুলো কাজে লাগানোর মতোই। ওভারঅলের ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, যদিও কিছু কিছু জায়গায় আরো অপটিমাইজেশনের দরকার। এই সমস্যাগুলো আপডেটের মাধ্যমে ফিক্স করা গেলে আরো বেটার ইমেজ প্রোভাইড করতে সক্ষম এই ফোনটা। ব্যাটারি সম্ভবত এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট। 7100 mAh এর ব্যাটারি দিয়েছে OnePlus, এটা দিয়ে 90% চার্জে আমরা 7 ঘন্টা 30 মিনিটের মতো এসওটি পেয়েছি। আর এইটা কিন্তু বেশিরভাগই হেভি ইউজেসে পাওয়া এসওটি। নর্মাল ইউজেসে ইজিলি 10 থেকে 11 ঘন্টা এসওটি পেয়ে যাবেন। এছাড়া এখানে রয়েছে 80 ওয়াটের সুপারবুক চার্জার, আর এই চার্জারটা দিয়ে 9% থেকে 100% এই 91% চার্জ হতে সময় লেগেছে মাত্র 1 ঘন্টা 5 মিনিট। তাছাড়া এখানে ওয়্যারলেস চার্জিংটা না থাকলেও
বাইপাস চার্জিংটা কিন্তু পাচ্ছেন। 5Gর সাপোর্ট, ডুয়েল সিম, ভোল্টি ই, ওয়াইফাই 6 ছাড়াও ব্লুটুথ 5.4 সবই আছে এই ফোনটাতে। কল কোয়ালিটি ক্লিয়ার, নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা হয় না। আর এনএফসির সাপোর্ট থাকায় মোবাইল পেমেন্ট ও ডাটা ট্রান্সফার অনেক সহজেই করতে পারবেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় অফিসিয়াল ফোন হিসেবে OnePlus ভালো কিছুই প্রোভাইড করার চেষ্টা করেছে, তবে এই দামে স্টেরিও স্পিকার নাই এটা আমি মানতে পারতেছি না। আর মাল্টিটাস্কিং এর ব্যাপারটাও একটু কনসার্ন লাগে। তবে আপনারা যদি এই দুইটা জিনিস মেনে নিতে পারেন তাহলে অবশ্যই OnePlus Nord C5 এর দিকে নজর দেওয়া উচিত।